পারবে তো নাকি? আচ্ছা, আরহাম বাবা, আরহাম, হাউ আর ইউ? Yes, miss. কেমন আছো? I see. আচ্ছা, দেখো আমরা গুণ অঙ্কে চলে গেছি। তুমি রেগুলার ক্লাসে কেন জয়েন করো না? এই কারেন্ট থাকে না, নেট থেকে না একটু প্রবলেম হচ্ছে। কারেন্ট থাকে না, নেটওয়ার্কের প্রবলেম হয় এই জন্য? আমি একটু অসুস্থ থাকি। কি হয়েছে বাবা তোমার? জ্বর পেট ব্যথা জ্বর এখনো ঠিক হয়নি আরহাম? আবার আসছে। আহারে, তো সামনে তো এক্সাম, পড়ালেখা তো টুকটাক করতে হবে। রেকর্ডিং ক্লাসগুলো দেখো বাবা। না, একটা দেখছিলাম। রেকর্ডিং ক্লাসগুলো দেখো, আমি কিন্তু রেগুলার দিই, ঠিক আছে? আর দেখো আমরা আচ্ছা। হচ্ছে গুণ করছি। গুণ দেখো, আমরা সহজ পদ্ধতিতে গুণ যেদিন করাই সেদিনকে তো তুমি ছিলে, তাই না? হ্যাঁ, ছিলাম। তো সহজ পদ্ধতি গুণ অনুশীলনী যেগুলো সেগুলো আমরা করেছি। এখন আমরা সমাধান অঙ্ক করছি। সমাধান অঙ্ক প্রথম 5টা, 5 থেকে 10 পর্যন্ত কালকে আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে ওখান থেকে 2টা ওদেরকে করতে দিয়েছিলাম। আজকে আমরা পরের অঙ্কগুলো দেখব। তো তুমি বাসায় দেখো এই অঙ্কগুলো পারো কিনা। না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তা কোন অঙ্কগুলো করতে হবে? এই যে গুণ অঙ্ক আমরা অনুশীলনী গুলো করছি, তুমি এগুলো তোমার ল্যাকিং গুলো করে ফেলবে। 48 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো, ঠিক আছে? এখন আমরা আজকে 10 নাম্বার অঙ্ক থেকে দেখব। 10 নাম্বারটা আমি কালকে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 10 নাম্বার অঙ্কটা তোমরা কি দুইজন বুঝতে পেরেছিলে, সায়েব আর আয়েশা? না ম্যাম, ভালোভাবে বুঝতে পারিনি। এটাই হচ্ছে সায়েবের প্রবলেম। কাল যখন জিজ্ঞেস করলাম তখন বললো ক্লিয়ার, আজকে বলছে বুঝতে পারিনি। আচ্ছা দেখো, মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করে। মুহিব সাহেব কি করে? প্রতি মাসে, এক মাসে 2345 টাকা সঞ্চয় করে। দেখতে পাচ্ছ সবাই অঙ্কটা? আরহাম দেখতে পাচ্ছ? ইয়েস মিস, দেখতে পাচ্ছি। Okay. তাহলে এক মাসে সঞ্চয় করে 2345 টাকা, ঠিক আছে? এখন বলেছে তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করে। এখন আমি সরাসরি তো 16 বছরেরটা বের করতে পারবো না, সেই জন্য আমাকে বছরকে আগে মাস করে নিতে হবে। তো আমরা কি জানি, 1 বছর সমান কত? 12 মাস। 1 বছর সমান 12 মাস। এখানে আমাদের মাস করতে হবে সাহেব, খালি কথা বললে হবে না, খেয়াল করতে হবে কি চাচ্ছে। এখানে আমাদের মাসে চেয়েছে, তাহলে আমাদেরকে ভাঙতে হবে যে 1 বছর সমান 12 মাস, ঠিক আছে? এখন তাহলে 16 বছর সমান কত মাস হবে? 16 বছর, তাহলে আমাকে 16 বছরেরটা বের করে নিতে হবে, ঠিক আছে? 16 বছর সমান 12 গুণ 16 মাস, ঠিক আছে? তাহলে কত মাস পাবো 12 গুণ 16 করলে? 192। 192। 192 মাস, ঠিক আছে? মাস। এখন এখানে আমি বের করেছি কি, এক মাসে কি করে, সঞ্চয় করে 2345 টাকা, অতএব 192 মাসের। ম্যাম, এখানে হচ্ছে 2345 গুণ 192 হবে। ইয়েস, 2345 গুণ 92, ঠিক আছে? দিয়ে এখানে ক্যালকুলেশন করে যেটা উত্তর হবে সেটাই আমার এই ম্যাথের উত্তর। তাহলে এই ম্যাথটা সবাই পারা যাবে? ইয়েস মিস। আরহাম পারবে বাবা? ইয়েস মিস। হ্যাঁ, বাসায় এটা করে দিব।
হ্যাঁ, এটা বাসায় করে ফেলবে, যেহেতু এখন আমরা বুঝতেছি। এখন আগে বুঝে নি, তারপর সময় পেলে আজকে করব, না পেলে বাসায় করে ফেলবো। ওকে। তারপর দেখো বলেছে একটা মোটরসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা। এরূপ ৪২৫টি মোটরসাইকেলের মূল্য কত? পারা যাবে না? একটি মোটরসাইকেলের মূল্য যদি বাইসাইকেলের মূল্য যদি ৮,৯৭৫ হয়, তাহলে অতএব ৪২৫টি বাইসাইকেলের মূল্য হবে ৮,৯৭৫ গুণ ৪২৫। পারবে সবাই? জি মিস, আরহাম মানে পারবে? ৮,৯৭৫ থেকে দেখো, ৪২৫ গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। একটি বাইসাইকেলের মূল্য কত? ৮,৯৭৫। তাহলে আমরা কি লিখবো? অতএব ৪২৫। ৪২৫ এখানে সমান সমান দিব, তাহলে দিয়ে এখানে গুণ করব। লিখাটা কিন্তু লিখে ফেলবে, আমি জাস্ট দেখাচ্ছি যে কেমন হবে। ওকে, যে একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা, অতএব ৪২৫টি বাইসাইকেলের মূল্য এত গুণ এত। ঠিক আছে, যে ৪২৫ টাকা। সবাই ক্লিয়ার? দিয়ে এখন গুণ করে যেটা গুণফল হবে সেটাই উত্তর। ওকে, তিনজনই ক্লিয়ার? ইয়েস মিস, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। তারপরে বলেছে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি আছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য কত মিটার হবে? সেম একই। একটি রশির দৈর্ঘ্য কত মিটার? 250 মিটার। দেখো আমি লিখে ফেললাম, সবাই বুঝতে পারলে? একটি রশির দৈর্ঘ্য 250 মিটার, তাহলে অতএব 17টি রাশি কি হবে? রশি কি হবে? 250 গুণ 17 মিটার, দিয়ে সমান সমান দিয়ে এখানে উত্তর। সবাই বুঝতে পেরেছো? না না, আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আরহাম বলো, কি বুঝতে পারোনি বাবা? কারণ এখানে একটি রশ্মি দৈর্ঘ্য এই যে দেখো, এখানে লেখা 250। আছে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি আছে, তাহলে একটি রশির দৈর্ঘ্য কত মিটার হবে? 250 মিটার, তাই না? এবার বলেছে এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার? তাহলে 250 দিয়ে 17কে গুণ করে দিলে আমি 17টি রশির দৈর্ঘ্য পেয়ে যাব না? হ্যাঁ, পেয়ে যাবো তো। এটাই এখানে করেছি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে অসুবিধা হলে এভাবে অবশ্যই আমাকে বলবে যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এখানে গল্প তৈরি করা এটার দরকার নেই, তোমাদের এক্সামে আসবে না। তারপর যদি চাও তো করে ফেলতে পারো, আমাদের সমাধান অঙ্ক পর্যন্ত লাগবে। ঠিক আছে? ওকে। এবার একটা জিনিস, আচ্ছা আমরা উপরের অঙ্কগুলো করেছিলাম না, আমি পরে সেটা খেয়াল করলাম, তোমরা তো কেউ আমাকে বলনি। এটা তো আমরা অনুশীলনীতে ঢুকে পড়েছি। দেখো, এখান থেকে সহজ পদ্ধতি থেকে আমরা কালকে স্টার্ট করেছি, কিন্তু উপরের অঙ্কগুলো আমরা করিনি। আয়েশা, মনে পড়ে? ইয়েস মিস। তাহলে দেখো, প্রথমে আমাদের এখানে এমসিকিউ গুলা করে ফেলি। ঠিক আছে? তাহলে সমাধান অঙ্ক ওই কয়েকটা থাকলো, বাসায় সবাই করে ফেলবে, তিনজনই করে ছবি পাঠাবে আমাকে। ওকে? আয়েশা, আরহাম, আর হচ্ছে কি আছে, সাইব। সবাই ওই তিনটা সমাধান। এটা এটা হচ্ছে 47 পৃষ্ঠা। ওকে। আর ওই সমাধান অঙ্কগুলো 48 পৃষ্ঠার।
দেখো এবার 47 পৃষ্ঠার প্রথম অঙ্কটা কি বলেছে, ৯,৭০০-কে ১,০০০ দিয়ে গুণ করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে কোনো যদি শূন্যযুক্ত সংখ্যা থাকে তাহলে যে কয়টা শূন্য হয় ওই কয়টা শূন্য আমাদের ওই সংখ্যার পাশে বসাই দিলে অ্যান্সার হয়ে যায়। তাহলে আমাকে বলো তো সাহেব অ্যান্সার কোনটা হবে? সাহেব জি ম্যাম। অ্যান্সার কত হবে ১ নম্বরের? 1 নম্বরের অ্যান্সারটা হবে, ক্যামেরা অন করো, কত হবে অ্যান্সার? ম্যাম আমি লিখতেছি ম্যাম আগেরটা। ওটা পরে লিখো, এখন পড়া বুঝো। বলো কত হবে, এখনই বলে দিলাম যে যতগুলো শূন্য থাকবে পরের সংখ্যার সাথে গুণ করতে যেটা বলবে ওই শূন্য দুইটা পাশে বসায় দিলে আমরা উত্তর পেয়ে যাই। তাহলে দেখো ক, খ, গ, ঘ কোনটা হবে অ্যান্সার? এখানে হবে ঘটা হবে, ঘ নাম্বার। অবশ্যই ঘ হবে, কারণ এখানে ৯,৭০০ আছে, তার সাথে আমরা দুটো শূন্য অ্যাড করে দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে ৯,৯৭ একক দশক শতক হাজার অযুত লক্ষ, ৯,৭০,০০০। এবার বলেছে ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে। সবাই ২ নাম্বারের গুণটা করে অ্যান্সারটা বের করে ফেলো তো, ফাঁকা ঘরে কত বসবে ফাটাফাট। ২ নাম্বারের গুণটা সবাই খাতায় করে ফেলো, করে আমাকে অ্যান্সার বলো যে ফাঁকা ঘরে কত বসবে। তাহলে এটার অ্যান্সার হলো ৩। এবার হচ্ছে বলেছে ৭৮ এবং ৪০ এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরে গুণফল কত হবে। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে কোনটা গুণ্য, কোনটা গুণক এবং কোনটা গুণফল। আমাকে আয়শা বলো তো এখানে গুণ্য কোনটা বাবা? ম্যাম আমি বলতে পারবো। ওকে সাহেব বলো কোনটা গুণ্য? এখানে ৭৮টা গুণ্য। আচ্ছা, আর ৪০ কি? ৪০ গুণক। আর গুণফল কত? এখানে গুণফল হলো ৩,১২০। এবার আমাকে বলেছে গুণ্যকে গুণক বানাতে, তাহলে আমার গুণ্য কত হবে? গুণককে যদি আমি গুণ্যকে যদি আমি গুণক বানাই তাহলে এবার আমার এখানে হবে মানে ৪০ গুণ ৭৮। হ্যাঁ ৪০ গুণ ৭৮। আর হ্যাঁ মায়েশা ক্লিয়ার? মিস, আরহাম বুঝতে পারোনি বাবা? এই যে গুণককে এটা গুণক কিভাবে ৭৮ হচ্ছে আমার গুণ্য, হ্যাঁ, আর ৪০ আমার গুণক। এরা আমাকে খালি জিনিসটা উল্টায় দিতে বলছে। এই ৭৮কে আমাকে বলছে মানে গুণ্যকে বলছে এই গুণক বানাতে, আর এই গুণককে বলছে গুণ্য বানাতে। তাহলে শুধু এই দুইটার আমরা পজিশন চেঞ্জ করে দিব, তাহলে এই দুইটা ম্যাম? চেঞ্জ হয়ে যাবে। ম্যাম এখানের উত্তর দাঁড়াও। আরহাম বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এবার সবাই গুণটা করে ফেলো, তিনজনই গুণ করে অ্যান্সার কত ম্যাম হচ্ছে। হ্যাঁ বলো অ্যান্সার কত? আমি করে ফেলেছি। ওইটা ওইটা হবে ৩০০, মানে ৩,১২০ হবে। কারণ আচ্ছা গুণ গুণ করতে গেলে এখানে গুণক যদি মানে উলট-পালট হয়ে যায়, অ্যান্সারে কোনো নাম্বার হবে না। নাম্বারটা একই থাকলে তাও ওইটা একই অ্যান্সারই হবে, একই গুণফলই হবে। এবার বলেছে ৪ নম্বরে দেখো রিয়ার ৯৯টি ১০০ টাকার নোট আছে, রিয়ার মোট কত টাকা আছে। এটা কিন্তু অনেক ইজি গুণ, এটা আমাকে আরহাম বলবে, কত হবে বলো তো বাবা? মিস হবে ৯,৯০০ টাকা। হ্যাঁ এই যে গ নাম্বার, তাই তো? হ্যাঁ গুড। এতটুকু সবার কারেকশন করা হয়েছে, আমি ক্লিয়ার করে দিব। হয়ে গেছে। ইয়েস মিস। এবার দেখো ৫ নাম্বারে একটা আছে, বলেছে যে ১৪৩২ এবং ৩০০ যদি গুণ করি তাহলে অ্যান্সার কত হবে। সবাই গুণটা করে ফেলো তো এবং আমাকে অ্যান্সারটা বলো তো। মিস কোনটা? ৫ নাম্বারটা। ১৪৩২ গুণ ৩০০। হুম ম্যাম এটা হবে ঘ নাম্বার উত্তর। আচ্ছা ওরাও করুক। মিস ঘ নাম্বার। ওকে
তাহলে সাহেবের কথাও ঠিক, আয়েশার কথাও ঠিক, উত্তর হবে ঘ নাম্বার। ওকে, তাহলে আমরা 1 নাম্বারের ম্যাথগুলো সবাই ক্লিয়ার? ক্লিয়ার মিস। ইয়েস মিস, ক্লিয়ার। এবার দেখি 2 নাম্বারে কি আছে, ঠিক আছে? ওকে, 2 নম্বরে বলেছে দেখো, গুণফল নির্ণয়ের সূত্র কি? কে বলতে পারবে গুণফল নির্ণয়ের সূত্র কি? আমি বলবো হ্যাঁ বলো। গুণফল। কি আবার বলো আয়েশা? গুণ্য ম্যাম পারবো। গুণক গুণফল। গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণ্য গুণ গুণক সমান গুণফল। আরহাম, তোমার গান শুনবো একদিন আমরা, ঠিক আছে? ম্যাম কোনটা? দেখো হয়েছে, এটা হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র। এটা কি? গুণফল নির্ণয়ের সূত্র। গুণ্য গুণক গুণ্য গুণ গুণক সমান গুণফল, ঠিক আছে? এবার বলো তো 2 নম্বরে, এটা অ্যান্সার বলবে হচ্ছে সাহেব। জি ম্যাম। 5600 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 56,000। একটা শূন্য হবে সাথে। এবার হচ্ছে আরহাম বলবে 3 নাম্বারটার অ্যান্সার কত হবে বাবা বলো? মিস 3 নাম্বারটা হুম, ফাঁকা ঘরে কত বসবে? 20 বসবে মনে হয়। 20? হ্যাঁ আয়শা, সাহেব? ম্যাম এখানে 20 বসবে না, এখানে বসবে হচ্ছে 5। এখানে 5 বসবে। কিভাবে আমরা বের করলাম? একটু ডেসক্রাইব করো। এটাকে আমরা ভাগ করে বের করতে পারি। এক আমরা ভাগ করে বের করতে পারি, আর না হলে আমরা গুণ করে করে দেখতে পারি। 48কে ফার্স্টে আমরা 2 দিয়ে গুণ করলে দেখি কত হয়। 48কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসে 96। তাহলে 48কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসে 192। 48কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসে 240। ঠিক আছে আরহাম? ওকে। আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে 5। এবার হচ্ছে 4 নাম্বারটা কি বলেছে? একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? 2 ডজন সমান ম্যাম কতটি বলো তো? ম্যাম 1 ডজন তো আমি 1 ডজন মানে কি সেটাই তো জানি না ম্যাম। 1 ডজন সমান 12টি। 12টি জিনিসকে একত্রে বলে 1 ডজন। বুঝতে পেরেছো? তাহলে 2 ডজন সমান কতটি হবে? 24টি। 2 ডজন সমান কতটি? 24টি। তাহলে একটি কলমের দাম যদি 6 টাকা হয় তাহলে 24টি কলমের দাম কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে সরি, মানে হচ্ছে 6 গুণ 24 অথবা 24 গুণ 6। হ্যাঁ বাবা বলো। হবে ম্যাম হবে 144। 2 ডজনের কলমের দাম 144। এই 24 গুণ 6 করলে অ্যান্সার কত আসে আরহাম? 144। হ্যাঁ ওকে, তাহলে অ্যান্সার হলো 144। এবার বলেছে গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কি পরিবর্তন হয়? নো ম্যাম। ম্যাম এটা তো হয় না ম্যাম, গুণ লিখতে এবং হবে তাহলে গুণক কি? স্থান পরিবর্তন করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না, ওটা সেম থাকে। তাহলে যে লিখতে নাম্বার হবে না, গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না।
ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আজকে আমাদের অঙ্ক আমাদের এতটুকু থাকলো। আমরা এখান থেকে অনুশীলনীর 1 আর 2 করলাম, আর ওদিকে অনুশীলনীর আমরা সমাধান অঙ্ক 10, 11, 12 পর্যন্ত বাসায় হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, সমাধান অঙ্ক 11, 12, 13 10, 11, 12 সমাধান অঙ্ক 10, 11 এবং 12, এবং আমরা এখন করলাম হচ্ছে অনুশীলনীর 1 আর 2। এগুলো বাসায় এমনি দেখবে, 2 নাম্বারটা পারলে খাতায় নোট করে ফেলবে, আর হচ্ছে সমাধান অঙ্কগুলো সবাই করে আমাকে গ্রুপে ছবি পাঠাবে যে তোমরা পারছো কিনা। ঠিক আছে? ম্যাম, সমাধান অঙ্কগুলো কি ম্যাম সমাধান অঙ্ক কি সবগুলোই? হ্যাঁ, সমাধান অঙ্ক এই যে 10 থেকে 12 পর্যন্ত থাকলো। আচ্ছা, চলো এবার তাহলে আমরা বিজ্ঞান পড়বো। এবার কি পড়বো? বিজ্ঞান। আজকে বিজ্ঞান আছে না? এটা কিন্তু ছোট প্রশ্ন, কোনো বর্ণনামূলক প্রশ্ন না। পানি কয়টি অবস্থায় থাকে এবং কি কি? এই উত্তরটা তাড়াতাড়ি লিখে ফেলো সবাই খাতায়। সায়েব আরহাম, পানি কয়টি অবস্থায় থাকে কি কি? পানি কয়টি অবস্থায় পানি থাকে কি কি? পানি কয়টি অবস্থা থেকে ওকে কি এটা লিখবো? হ্যাঁ, আজকে আমাদের 44 নাম্বার পেজ থেকে। 44 নাম্বার পেজে কি আছে? ব্যক্তি জীবন ও পরিবারে পানির বিভিন্ন অবস্থায় ব্যবহার করে থাকি। পানির বিভিন্ন অবস্থা আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। এখানে বলেছে দেখো, দেখো পানির তরল অবস্থায় গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি কাজে ব্যবহার করি। তাহলে পানি যখন তরল থাকে আমরা কি কি কাজে ব্যবহার করি? গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা, পানির কঠিন অবস্থায় কি দেখো? আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন আমরা কি কি কাজে ব্যবহার করি? আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বায়বীয় অবস্থা, দেখো পানির বায়বীয় অবস্থায় কি? ভাপ দিয়ে পিঠা বানানো। পানির বায়বীয় অবস্থা কোনটা? ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা সবাই ভাপা পিঠা তো খেয়েছো। ভাপা পিঠা কি করতে হয় দেখো না? ময়দা, তারপরে গুড়, তারপরে তোমার হচ্ছে নারকেল, এগুলো দিয়ে কি করতে হয়? ভাপে দিতে হয় এবং পিঠাটা হয়ে যায়। তারপরে কি? প্রেসার কুকারে রান্না। তারপরে আমরা মোমো কি করি? ভাপে দিয়ে সিদ্ধ করে স্টিম করে খাই। তো এগুলো হচ্ছে পানির বায়বীয় অবস্থাকে ব্যবহার করা হয়। আবার কঠিন অবস্থায় কি করা হয়? আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তরল অবস্থায় কি করা হয়? গোসল করা, রান্না করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বলেছে পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানির কঠিন অবস্থা না থাকলে কি আমরা আইসক্রিম বানাতে পারতাম? সবাই বলো তো, পারতাম? নো ম্যাম। পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ আর বৃষ্টি পেতাম? যদি পানির গ্যাসীয় অবস্থা না থাকতো আমরা কি মেঘ বা বৃষ্টি দেখতে পেতাম? একদমই না ম্যাম। তারপরে দেখো বলেছে পানির তরল অবস্থায় না থাকলে আমরা কি পান করতাম? আর আমরা কি পানি ছাড়া বাঁচতে পারি? না। গরমে রোদের মধ্যে আমাদের কি হচ্ছে? একটু বাইরে বের হলেই গলা শুকিয়ে যাচ্ছে না? এখন তো আমরা পানি ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না, তাই না? দেখো এবার দেখো, আবার কি বলেছে? আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে নদীতে মিশে যায়। তাহলে পাহাড়ের চূড়ায় যে বরফগুলো জমে থাকে সেগুলো গ্রীষ্মকালে কি হয়? গলে নদীতে মিশে। যখন গ্রীষ্মকালে ওগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন সেগুলো গলে নদীতে মিশে যায়। এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আবার আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দিই, এর সবই কিন্তু তরল অবস্থায় থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা পানির বাষ্পীয় অবস্থা থেকে তৈরি হয়। তাহলে আকাশে আমরা যে মেঘটা দেখতে পাই সেটা পানির কোন অবস্থা থেকে তৈরি হয়? পানির বাষ্প অবস্থা থেকে তৈরি হয়। আমি একদিন বলেছিলাম যে আমরা কি করি, যখন কোনো কিছু ফুটে, এই যে আমাদের সাগর, নদীর পানি, এগুলো কি হয়? যখন অতিরিক্ত রোদের তাপ হয় তখন এগুলো ফুটতে শুরু করে, এবং যখন এগুলো ফুটতে শুরু করে তখন ধোঁয়া আকারে এগুলো ওপরে উড়ে যায়, আকাশে উড়ে যায়, এবং আকাশে উড়ে যায় মেঘের মতো ভেসে বেড়ায়, এবং একসময় সেখান থেকে ম্যাম, হয়।
এই যে বাইকের যে ওয়াকটেন ব্যবহার করা হয়, ওয়াকটেন আমি হাতে দিয়ে দেখছিলাম, সূর্যের আলোতে দেওয়ার সাথে সব বাষ্প হয়ে উড়ে যায় সাথে সাথেই। হুম, ঠিক আছে। তাহলে এইভাবে বাষ্পগুলো যখন এই যে যায়, ওই যে পানিটা বাষ্প হয়ে উড়ে গেল, আর সাহেব বললো এই যে অকটেন বাষ্প হয়ে উড়ে গেল, তাহলে আমরা যে বলি না যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি কখন হয়? যখন এই যে এই তোমার অকটেন তারপর বিভিন্ন গ্যাস যখন ওই বৃষ্টির পানির সাথে মিশে আকাশ মানে ভূপৃষ্ঠে পড়ে, তখন সেটা অ্যাসিড যুক্ত বৃষ্টি হয়। বুঝতে পারলে? এভাবে। আচ্ছা, তাহলে গেল। এবার হচ্ছে আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই বাষ্প অবস্থা থেকে তৈরি হয়, এগুলো থেকে পরবর্তী সময়ে বৃষ্টি হয়, যার ফসল ফলানো সহ পৃথিবীর জীবনধারা বজায় রাখে। তাহলে এভাবেই কি হয়, পরবর্তী সময় বৃষ্টি হয়, যে বৃষ্টিটা কি করে, ফসল ফলানো পৃথিবীর জীবনধারায় বজায় রাখে। যদিও কৃত্রিমভাবে ফসলের জমিতে পানি দেওয়া যায়, কিন্তু কৃষকরা মানে ফসলের যে অতিরিক্ত পানির চাহিদাটা সেটা মেটায় কিভাবে? এই বৃষ্টির পানি দিয়ে। দেখবে যে বৃষ্টি হলে ফসলগুলো কি হয়ে যায়, তরতাজা হয়ে যায়। যে কোনো গাছ দেখবে মরে গেছে, ওই গাছের উপর বৃষ্টির পানি পড়লে সেই গাছটা অনেক জীবিত হয়ে যায়। তো এর জন্য বৃষ্টির পানি খুবই প্রয়োজন, বা পানি খুবই প্রয়োজন। ওকে, তারপরে দেখো আমাদের আছে 5 নম্বরে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি? যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন পদার্থ, না এটা ক্লিয়ার করে দিয়ে আগে। যে প্রক্রিয়ায়, দেখো কি বলেছে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। সবাই কোয়েশ্চেন লিখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? সবাই কোয়েশ্চেন লিখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? লিখা হলে আমাকে বলবে। রাসায়নিক মানে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ইয়েস। মিজান। ওকে, এরপরে দেখো কি বলেছে, দুধ থেকে দই তৈরি করা। তাহলে এই যে দুধ থেকে যে দই তৈরি হচ্ছে, তাহলে এটা দুধের কি হয়ে যাচ্ছে, রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখো কি বলেছে, ফলমূলে পচন ধরা, পাতার রং পরিবর্তন হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এগুলো কিসের উদাহরণ? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপর দেখো কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা যে কাগজ পোড়াই সেখান থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। কারণ কারণ পোড়ানোর ফলে কাগজের ছাই, ধোঁয়া এবং গ্যাসে রূপান্তরিত হয়, যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরা করে রাসায়নিক পরিবর্তন হয়। তার অন্যদিকে যদি কাগজ ছিঁড়ে টুকরো করা হয় তাহলে রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায়, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না, কাগজ কাগজই থাকে। তাহলে আমরা কাগজ যদি ছিঁড়ি তাহলে সেটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, কিন্তু কাগজ যদি পোড়াই তাহলে এটা রাসায়নিক পরিবর্তন হয়। ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন। একটা কাঁচা ফল যখন পেকে যাচ্ছে তখনও সেটা একটা কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে এগুলো আন্ডারলাইন করো, যে কাগজ ছিঁড়ে টুকরা করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায়, কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না। ফল পাকা একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে স্বাদ, রং, গন্ধ বদলে যায়। তাহলে এইটার এত বড়? হ্যাঁ, একটু বড়। তারপর দেখো, আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়। এটা সবাই দেখবে যে আপেল আমরা খাওয়ার টেবিলে আগে কাটি না, কারণ কি, সেটা কালচে বা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। বরফ থেকে পানি তৈরি হওয়া রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এটি একটি অবস্থার পরিবর্তন। যেখানে পানি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলেও রাসায়নিক গঠন একই থাকে। চিনির দানা গুঁড়া করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে চিনির কেবল আকার বদলায়, রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। এবার দেখো মরিচা। মরিচা কি বলেছে,
লোহার পদার্থের ওপর লালচে খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। সবাই এই লাইনটা আন্ডারলাইন করো এবং কোয়েশ্চেন লেখো, মরিচা কাকে বলে? মরিচা কাকে বলে? গুড। তাহলে মরিচা কাকে বলে আমরা কি জানলাম? লোহার পদার্থের ওপর লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তারপরে দেখি আমরা মরিচা ধরার কারণ আছে, এটা একটু তোমরা পড়ে নিবে, এটা তো এমার্জেন্সি না। এই চ্যাপ্টারটা কি আরো বড়? আচ্ছা, এটুকু বাকি আছে, আমরা পরের দিন পড়ে নিব। ওকে, মরিচা ক্ষতিকর প্রভাব ও তার রোধের উপায়, তারপরে মরিচা সম্পর্কে আরো কিছু জানি, ঠিক আছে? 47 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। ওকে, 47 পৃষ্ঠার পর থেকে আমরা নেক্সট দিন আবার পড়বো। ওকে, ওকে। তাহলে আমাদের